হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা পড়েছিলাম স্থিতি ও গতি জড়তা, অর্থাৎ আমরা নিউটনের সূত্রের প্রথম সূত্রটা পড়েছিলাম। এর মধ্যে ছিল জড়তা, স্থিতি ও গতি জড়তা পড়েছিলাম এবং এটা একটা পরীক্ষা পদ্ধতি পড়েছিলাম। তোমরা নিশ্চয়ই ওই পদ্ধতিটা বাসায় ট্রাই করেছো। আর কোনো প্রবলেম থাকলে, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। আর যেহেতু এই অংশটা বেশ কিছুদিন আগে পড়িয়েছিলাম, লাস্ট কয়েকদিন ঠান্ডা জ্বর এইসব সমস্যার কারণে আমি আর কন্টিনিউ করতে পারিনি। আজকে আমরা দেখব নিউটনের প্রথম সূত্রের যে পর্যন্ত পড়েছিলাম তার পরের অংশটুকু, অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্র ও বল, এই অংশটা আজকে পড়ব। হ্যাঁ, তাহলে দেখা যাক আমরা কি পড়ব আজকে। নিউটনের দ্বিতীয় সূত্রে কি বলা হয়েছে যে তোমরা দেখবে বস্তুর উপর বল প্রয়োগ করা হলে বস্তুর যে গতি বৃদ্ধি পায় সেটা কেমন হয়, এবং কি পরিমাণ বল প্রয়োগ করলে সেটা কি পরিমাণ গতিপ্রাপ্ত হয় সেই বিষয়ে ব্যাখ্যা করা হবে নিউটনের দ্বিতীয় সূত্রে। আগের শ্রেণীতে তোমরা জেনেছো যে ব্যাগের পরিবর্তন করতে হলে সেখানে কি করতে হয়, বল প্রয়োগ করতে হয়। নিউটনের প্রথম সূত্র সেই বিষয়টি আবার নিশ্চিত করেছে। প্রথম সূত্রে কিন্তু বলের বৈজ্ঞানিক সংজ্ঞা কি কিংবা কিভাবে বল পরিমাপ করতে হয় সে সম্পর্কে কিছু বলা হয়নি। বল পরিমাপের পদ্ধতি পাওয়া যায় নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। অর্থাৎ প্রথম সূত্রে আমরা শুধু জেনেছি কি, বলের প্রয়োগ, কিন্তু কিন্তু প্রথম সূত্রে কিন্তু বলা হয়নি বৈজ্ঞানিক সংজ্ঞা কি বলের, কিংবা কিভাবে বল পরিমাপ করতে হয়, সে সম্পর্কে কিছু বলা হয়নি। বল পরিমাপের পদ্ধতি পাওয়া যায় নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। অর্থাৎ আমরা বল পরিমাপও করতে পারবো, সেটা আমরা কোথায় পাবো, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। তো নিউটনের দ্বিতীয় সূত্রটি জানার আগে তোমাদের নতুন একটি রাশির সাথে পরিচিত হতে হবে, সেটি হচ্ছে ভরবেগ। তো দেখা যাক ভরবেগের ধারণা। যদি কেউ বাইসাইকেলে করে 1 মিটার/সেকেন্ড বেগে তোমার দিকে আসে, তাহলে তুমি ইচ্ছে করলে তার সাইকেল হ্যান্ডেলে হাত রেখে সেটাকে থামিয়ে দিতে পারবে। অর্থাৎ 1 মিটার/সেকেন্ড বলতে কী বোঝায়? 1 মিটার যাবে 1 সেকেন্ডে। হ্যাঁ, মিটার/সেকেন্ড, 1 মিটার যাবে পার সেকেন্ডে, তাহলে ব্যাগটা কি খুবই কম, অল্প ধীর গতিতে যাচ্ছে। সেক্ষেত্রে তুমি কি করতে পারবে, সাইকেলের হ্যান্ডেলটা যদি হাত দিয়ে চেপে ধরো তাহলে তুমি সেই ব্যাগটাকে থামিয়ে দিতে পারবে। কিন্তু যদি 1 মিটার/সেকেন্ড বেগে একটি গাড়ি চালিয়ে নিয়ে এসে, তুমি কিন্তু তাহলে হাত দিয়ে তাকে থামাতে পারবে না। কারণ কি, এর মধ্যে, এটা আমি পুরোটা না পড়ি, জিনিসটা এটা বুঝিয়ে দিই। সাইকেলটা হচ্ছে খুবই ছোটো, এর ওজনটা কি, ভর, ওজন মানেই তো ভর, ভরটা কি খুবই হালকা, যে কারণে যদি সাইকেলটা 1 মিটার/সেকেন্ড বেগে আসে তাহলে তুমি সেটাকে হাত দিয়ে থামিয়ে দিতে পারবে। কিন্তু একটা গাড়ি, সেটা তো অনেক বড়, কয়েক টন পর্যন্ত সেটার ওজন হতে পারে। সেজন্য তুমি কি সেটা পারবে না 1 মিটার/সেকেন্ড, মানে ব্যাগ সমানই কিন্তু ভর দুই রকমের জন্য তুমি সেই গাড়িটাকে থামাতে পারবে না। হ্যাঁ, তো কি বোঝা যাচ্ছে পার্থক্যটা আসলে কি, ভরের। সাইকেল যেমন কম ভরের বা হালকা একটি বস্তু, গাড়ি মোটেই তা নয়, গাড়িটা কি একটু ভারী বস্তু। অর্থাৎ বল প্রয়োগ করে গতি পরিবর্তন করার বেলায় ব্যাগের পাশাপাশি এখানে ভর কম বা বেশি হওয়ার একটি ব্যাপার আছে। তো বল প্রয়োগ করব, সেক্ষেত্রে দুইটা জিনিসের উপর কাজ করবে বলটা, একটা হচ্ছে গতি আর একটা হচ্ছে ভর। যদি কেউ একটি ছোট পাথর 1 মিটার/সেকেন্ড বেগে তোমার দিকে ছুঁড়ে দেয়, তুমি খুব সহজেই সেটা ধরতে পারবে। আবার যদি একটা গুলি, অর্থাৎ বন্দুকের গুলি যদি, হ্যাঁ, গুলিতে মানে বন্দুকে যদি সেই পাথরটা, সেম ভরের পাথরটা যদি বন্দুকের গুলি হিসেবে ব্যবহার করা হয়, সেটার ব্যাগ অবশ্যই বেড়ে যাবে। সেক্ষেত্রে সেই বন্দুকের ভিতরে পাথরটা দেওয়ার পরে যদি সেটা 100 মিটার/সেকেন্ড বেগে ছুঁড়ে দেয়, তুমি নিশ্চয়ই সেটি ধরার সাহস করবে না। কারণ কি, সেটার ব্যাগ বেড়ে গিয়েছে, ভর যদিও সেম কিন্তু সেটার ব্যাগ বেড়ে গিয়েছে। এটাই হচ্ছে মেন পার্থক্য। অর্থাৎ বল প্রয়োগ করে গতি পরিবর্তন করার বেলায় ভরের পাশাপাশি এখানে ব্যাগ কম বা বেশি হওয়ার একটি ব্যাপার
রয়েছে। এই দুটি উদাহরণ থেকে তোমরা বুঝতে পারছো যে বল প্রয়োগ করে বস্তুর গতি পরিবর্তন, বস্তুর ভর এবং বস্তুর বেগ দুটোর উপরেই নির্ভরশীল। সে কারণে ভর এবং বেগের সমন্বয়ে একটি নতুন রাশির প্রয়োজন হয়ে তার নাম হচ্ছে ভরবেগ, অর্থাৎ মোমেন্টাম। এটি আসলে ভর এবং ব্যাগের গুণফল। তোমাদের ধারণা হতে পারে যেহেতু ভর এবং ব্যাগ নামে দুটি রাশি রয়েছে, তাই তাদের গুণফল দিয়ে আরেকটি নতুন রাশি সৃষ্টি করার কোনো প্রয়োজন ছিল না। সেটা তোমাদের ধারণা হতে পারে। আমাদের দৈনন্দিন পরিচিত জীবনের জন্য তোমাদের ধারণা সত্যি, কিন্তু তোমরা জেনে অবাক হবে যখন কোনো বস্তুর বেগ আলোর বেগের কাছাকাছি পৌঁছে যায়, তখন ভরবেগ আর শুধুমাত্র ভর এবং বেগের গুণফল নয়। শুধু তাই নয়, আলোর কণাকে কি বলা হয়? ফোটন। ভর শূন্য, কিন্তু তার ভরবেগ শূন্য নয়। হ্যাঁ, বুঝতে পারছো? ফোটনটা হচ্ছে খুবই ছোট, যেটার অজন করা যায় না, কিন্তু সেটার ভর এবং ব্যাগ একসাথে করারও কি পদ্ধতি আছে, এবং এটা তখন আর শূন্য হয় না। উপরের ক্লাসে গিয়ে তোমরা সেটি আরও বিস্তারিতভাবে জানবে। আপাতত আমরা ভরবেগ বলতে ভর ও ব্যাগের গুণফলকেই বুঝাবো। অর্থাৎ এর বেশি কিছু জানার দরকার নাই। ভরবেগে কি কি হবে, আরও কি ফুটন কণা নিয়ে গবেষণা, সেটা উপরের ক্লাসে করতে হবে। আর এখন শুধু তোমরা জানবে কি ভর এবং ব্যাগের গুণফল। ভরবেগকে প্রকাশ করা হয় ইংরেজি কি অক্ষর দিয়ে? পি অক্ষর দিয়ে। আর ভর এবং ব্যাগ যদি যথাক্রমে ভরকে এম দ্বারা এবং ব্যাগকে আমরা জানি কি ভি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ভরবেগ পি সমান কি হবে? এম ইন্টু ভি, অর্থাৎ এম ভি। এবং ভরবেগের এককও কিন্তু কিভাবে হবে? ভরের একক কেজি এবং ব্যাগের একক মিটার পার সেকেন্ড গুণ করে, অর্থাৎ কেজি মিটার পার সেকেন্ড হবে। ভরবেগের একক কী তাহলে? এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ছোট প্রশ্ন হতে পারে যে ভরবেগের একক লিখো, তখন কি লিখতে পারবে তোমরা? কেজি মিটার পার সেকেন্ড। ব্যাগের যেহেতু দিক আছে, তাই ভরবেগেরও কি দিক আছে। বস্তুটির ব্যাগের দিকই হচ্ছে তার ভরবেগের দিক। ভরবেগের দিকটা তোমরা সহজেই বুঝতে পারবে। বস্তুটা কোন দিকে যাচ্ছে, ব্যাগের দিকটা কোন দিকে, সেটাই হবে ভরবেগের দিক। তো আগের অনুচ্ছেদে সাইকেল, গাড়ি এবং পাথরের ব্যাগের মান দেওয়া হয়েছিল, ভরের মান দেওয়া হয়নি। মানে উপরে কিন্তু সাইকেলের ওজন দেওয়া হয়নি, ভর দেওয়া হয়নি, গাড়ির ওজন দেওয়া হয়নি, পাথরের ওজন দেওয়া হয়নি, কিন্তু ব্যাগ দেওয়া ছিল। যদি সাইকেলের এখন দেওয়া হচ্ছে, যদি সাইকেলের ভর 75 কেজি, গাড়ির ভর 2000 কেজি এবং পাথরের ভর 5 গ্রাম হয়, তাহলে চারটি ক্ষেত্রে ভরবেগ কত হবে? এটা কিন্তু খুবই ইজি। ভরবেগ পি সমান এম ভি, অর্থাৎ ভর দেওয়া হয়েছে এখন, আর আগে কিন্তু ব্যাগ দেওয়া ছিল। যেমন সাইকেল ছিল 1 মিটার পার সেকেন্ড, সেক্ষেত্রে কী হবে? সাইকেলের ভরবেগ হবে P1 সমান, মানে P1 দ্বারা সাইকেলের ভরবেগকে P1 দ্বারা সবগুলোর যেহেতু ভরবেগ বের করতে হবে, সেই ক্ষেত্রে প্রত্যেকটা সিরিয়ালি P1 P2 P3 P4 এভাবে দিয়ে এখানে সূত্রটার মধ্যে জাস্ট সংখ্যাগুলো বসিয়ে আমরা ভরবেগের কি ভরবেগ বের করে নিতে পারবো। এই অঙ্কগুলো করেই দেওয়া আছে, তোমরা দেখে নিবে। কারণ সাইকেলের ভরবেগ P1 সমান M1 V1, সাইকেলের ভর কত দিয়েছে? 75, ইন্টু ব্যাগ কী ছিল? 1 মিটার পার সেকেন্ড। সেক্ষেত্রে আমরা কী হবে? 75 ইন্টু 1 সমান 75ই, অর্থাৎ 75 কেজি মিটার পার সেকেন্ড। আর সেই সেমভাবে গাড়ির ভরবেগ দেওয়া হয়েছে 2000 কেজি, আর ব্যাগ কিন্তু ছিল সেম 1 মিটার পার সেকেন্ড। তা পাথরের ভরবেগ যখন হাতে ছোড়া হয়েছিল, তখন ভর ছিল কি? ভর কিন্তু গ্রামে দেওয়া হয়েছে, হ্যাঁ, সেটা আমরা কেজিতে নিতে হবে। তো যখন 5 গ্রামকে আমরা কেজিতে নিব, 1000 দ্বারা গুণ করব, গুণ করার পরে সেটা ভাগ করব, তারপরে সেটা কি হবে? 0.005 ইন্টু 1, অর্থাৎ কেজিতে কনভার্ট করে দেন আমরা ব্যাগ দিয়ে গুণ করে পাথরের ভরবেগ কী করলাম? বের করলাম 0.005 কেজি মিটার পার সেকেন্ড। আবার গুলিতে যখন আমরা দেওয়া হয়েছিল, তখন কিন্তু সেটার ব্যাগ বেড়ে গিয়েছিল 100 মিটার পার সেকেন্ড। আর 5 গ্রামকে আমরা 1000 দ্বারা ভাগ করে গুণ করলাম 100 দিয়ে, সেক্ষেত্রে আমরা গুলিতে পাথরের ভরবেগ পেয়েছি কি? P4 সমান 0.5 কেজি মিটার পার সেকেন্ড। তো পরিবর্তনের হার, নিউটনের দ্বিতীয় সূত্রটি বোঝার জন্য আমাদের আরও একটি বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা করে নিতে হবে, সেটি হচ্ছে পরিবর্তনের হার। পরিবর্তন শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। যে কোনো একটি রাশির মান যদি বেড়ে যায় কিংবা কমে যায়, তাহলে আমরা বলি রাশিটির পরিবর্তন হয়েছে। হ্যাঁ, যেটুকু বেড়েছে কিংবা কমেছে সেটা হচ্ছে পরিবর্তনের মান।
কত দ্রুত পরিবর্তনটি হচ্ছে সেটা বোঝানোর জন্য আমরা পরিবর্তনের হার কথাটি ব্যবহার করছি। অর্থাৎ বোঝাই যাচ্ছে পরিবর্তনের হার বলতে এটা আমরা সময়ের সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ কত দ্রুত হচ্ছে, কতটা সময় নিচ্ছে পরিবর্তন হতে, সেটাই হবে পরিবর্তনের হার। ধরা যাক তুমি এবং তোমার বন্ধু সাইকেল চালাতে বের হয়েছো। দুজনে স্থির অবস্থা থেকে শুরু করেছো 10 মিটার/সেকেন্ড, অর্থাৎ 10 মিটার/সেকেন্ড বেগে পৌঁছে গেছো। এটি করতে তোমাদের সময় লেগেছে 2 সেকেন্ড এবং তোমার বন্ধুর লেগেছে কি 2.5 সেকেন্ড। আমরা হিসেব না করে বলে দিতে পারি তোমার ব্যাগের পরিবর্তনের হার বেশি, কারণ তুমি কম সময়ে একই ব্যাগে পৌঁছে গেছো। যদি হিসাব করতে যাই তাহলে কীরকম হবে? যেমন তোমার ব্যাগ ছিল কি, দুজনেরই ব্যাগ 10 মিটার/সেকেন্ডে পৌঁছেছো, একজন 2 সেকেন্ডে আর একজন কি 2.5 সেকেন্ডে। তো তুমি যখন 2 সেকেন্ডে ব্যাগের পরিবর্তনের হারটা কীরকম ছিল? 10 মিটার/সেকেন্ড ব্যাগ একেই -0/2, অর্থাৎ 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। যেহেতু আমরা 2 সেকেন্ড দিয়ে ভাগ করেছি, হ্যাঁ, আমরা এখানে -0 ব্যাগের পরিবর্তনের হার করেছি। সেটা হচ্ছে তোমার বন্ধু ব্যাগের পরিবর্তনের হারকে আমরা কী দিয়ে ভাগ করব? আমরা করব 2.5 দিয়ে। হ্যাঁ, 10কে 2.5 দিয়ে ভাগ করলে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার হবে সেটা। যেহেতু সেকেন্ড নিচে আসছে, সেটা উপরে গেলে আবার এসের সাথে -1 যোগ হয়ে সেটা হয়ে গেছে কি মিটার/সেকেন্ড স্কোয়ার। তো আমরা কি পেয়েছি এখানে? পরিবর্তনের হার আমরা কিভাবে বের করব? 10 মিটার/সেকেন্ডকে আমরা 2 সেকেন্ড দিয়ে, আবার 10 মিটার/সেকেন্ডকে আমরা 2.5 সেকেন্ড দিয়ে, মানে কত সময় দিয়ে ভাগ করে আমরা পরিবর্তনের হার বের করতে পেরেছি। হিসাব করে আমরা একই উত্তর পেয়েছি। ধরা যাক তুমিও তোমার বন্ধু সাইকেল চালাতে বের হয়েছো। এবারও দুজনে স্থির অবস্থা থেকে শুরু করেছো। 5 সেকেন্ড সাইকেল চালিয়ে দেখেছো তোমার ব্যাগ 20 মিটার/সেকেন্ড এবং তোমার বন্ধুর ব্যাগ 25 মিটার/সেকেন্ড। তাহলে হিসাব না করে বলে দিতে পারি তোমাদের বন্ধুর ব্যাগের পরিবর্তনের হার বেশি, কারণ সে একই সাইকেল চালিয়ে তার ব্যাগের মান বেশি হয়েছে। যদি হিসাব করতে যাই তাহলে তোমার ব্যাগের পরিবর্তনের হার কি 20 মিটার/সেকেন্ডকে ভাগ দিতে হবে কি 5 সেকেন্ড দিয়ে। আবার তোমার বন্ধুরটা কি করতে হবে 25 মিটার/সেকেন্ড, যেহেতু স্থির অবস্থা থেকে। এখানে একটা কথা বলে দিই, যেহেতু তুমি 0 থেকে শুরু করেছো, তোমার বেগের পরিবর্তনের হার 10 মিটার/সেকেন্ড -0 মিটার/সেকেন্ড। হ্যাঁ, যেহেতু এটা সেম এককে আছে, কারণ তোমরা 0 থেকে শুরু করেছো, এবং ভাগ হবে 2 সেকেন্ড দিয়ে। সেক্ষেত্রে আমরা কি পেয়েছি? 10কে 2 দিয়ে ভাগ করলে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার হয়েছে। কারণ হচ্ছে নিচের এসটা যখন উপরে যাবে ওই মিটার/সেকেন্ডের সাথে একটা এস যুক্ত হবে, অর্থাৎ S-1 মাইনাস বলা হবে না, এটাকে কি বলতে হবে? পার সেকেন্ড। মিটার/সেকেন্ড, এবং 2 মিটার/সেকেন্ডে আমরা কি পেয়েছি? 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। তো সেইভাবে তোমার বন্ধুর বেগের গতির হারটাও কিন্তু সেম, এভাবেই বের করা হবে, যেহেতু স্থির থেকে শুরু করেছো। এবং সেমভাবে এখানেও হয়েছে, যেহেতু তার ব্যাগ বেশি 20 আর তোমার 20 এবং তোমার বন্ধু 25, সেক্ষেত্রে সেমভাবে যেহেতু টাইমটা এখানে সেম, দুইজনেই 5 সেকেন্ড, সেক্ষেত্রে ভাগ করে কী পাওয়া গেছে? দুইজনে স্থির থেকে শুরু করেছো, সেই জন্য -0। এবারে হিসাব করে আমরা একই উত্তর পেয়েছি। কাজে তোমরা বুঝতে পেরেছো সময়ের সাথে একটি রাশির পরিবর্তনের অনুপাতকে বলা হয় পরিবর্তনের হার। অর্থাৎ যদি বলি পরিবর্তনের হার কি সময়ের সাথে, এটার সাথে সময়যুক্ত থাকবে যে কোনো রাশির পরিবর্তনের অনুপাতকে বলা হয় পরিবর্তনের হার। আগের শ্রেণীতে আমরা ব্যাগ ও ত্বরণ সম্পর্কে জেনেছিলাম। এখন আমরা বলতে পারি সেখানে ব্যাগ ছিল সময়ের সাথে সরণের পরিবর্তনের হার, এবং ত্বরণ ছিল সময়ের সাথে ব্যাগের পরিবর্তনের হার। অর্থাৎ ব্যাগ এবং ত্বরণটা হচ্ছে সময়ের সাথে ব্যাগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। হ্যাঁ, আর ব্যাগ ছিল সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। ব্যাগ কাকে বলে? সময়ের সাথে সরণের পরিবর্তনের হার হবে ব্যাগ, এবং ত্বরণ হচ্ছে সময়ের সাথে ব্যাগের পরিবর্তনের হারকে বলা হবে ত্বরণ। আগের অনুচ্ছেদের উদাহরণে প্রতিটি বস্তুকে 1 মিনিট থামিয়ে দিলে প্রতি ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার কত হবে? হ্যাঁ, যেমন ভরবেগের পরিবর্তনের হার সমান আদি ভরবেগ বিয়োগ শেষ ভরবেগ ভাগ হবে অতিক্রান্ত সময়।
সাইকেলের ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার হবে, এখানে 1 মিনিট দেওয়া হয়েছে, তাই মিনিটকে 1 মিনিটকে আমরা যদি সেকেন্ডে নিই তাহলে সেটা হবে 60 সেকেন্ড। সেজন্য এখানে 60 দিয়ে ভাগ করা হয়েছে। হ্যাঁ, আদি ভরবেগ কি 75, শেষ ভরবেগ বলতে যেটা থামিয়ে দেওয়া হয়েছে শেষ ভরবেগ 0, কারণ সাইকেলটা কিন্তু আর ওজন গেইন করে নাই। হ্যাঁ, গাড়িটাও কিন্তু আর ওজন গেইন করে নাই। ছুরা পাথরের ক্ষেত্রে কি হয়েছে, ওই যে পাথরের 5 গ্রাম ছিল সেটাকে আমরা কেজিতে নিয়ে বিয়োগ 0 ভাগ হবে 60, অর্থাৎ এখানে 1 মিনিট ধরা হয়েছে। সেমভাবেই আমরা এই অঙ্কগুলো ভরবেগের অঙ্কগুলো করব। ভরবেগ হচ্ছে ভর ইন্টু বেগ, এবং ভরবেগের পরিবর্তনটা হচ্ছে আদি ভরবেগ বিয়োগ শেষ ভরবেগ ভাগ হবে সময়। এই দুইটা সূত্র মানে ক্লিয়ারভাবে বুঝতে হবে কিন্তু। ওকে, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।